তরল দুধে মাত্রাতিরিক্ত কীটনাশক ও সীসা পাওয়ার ঘটনায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ব্যর্থ, মন্তব্য আদালতের। পরীক্ষা করে 15 দিনের মধ্যে রিপোর্টের নির্দেশ। শুধু স্কুল কলেজের শিক্ষক পরিচালিত কোচিং অবৈধ, ফ্রিল্যান্সারদের বাধা নেই, ব্যাখ্যা হাইকোর্টের। উচ্চ মূল্যে বাসা বাড়িতে গিয়ে পড়ানোর প্রবণতা বাড়বে, মত বিশ্লেষকদের। গত বছরের চেয়ে 12 থেকে 20,000 টাকা বাড়িয়ে এবছর 2টি হজ প্যাকেজ ঘোষণা সরকারের। খাবার, বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ পরিশোধ অনলাইনে। খুলনায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে নিহত গোপালগঞ্জের 5 যুবলীগ ও ছাত্রলীগ নেতার বাড়িতে মাতম। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 8 জনের মৃত্যু। এবং পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে জমজমাট ফুলের ব্যবসা। ব্যস্ত বাগানীরা। ফুলের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে সহায়তার আশ্বাস মার্কিন রাষ্ট্রদূতের। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়, সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি তোহা খান তামিম। বাজারে গাভীর তরল এবং প্রক্রিয়াজাতকরণ দুধ পরীক্ষা করে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। দুধে মাত্রাতিরিক্ত সীসা, কীটনাশক এবং অ্যান্টিবায়োটিক রয়েছে, যা মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরিজ এমন প্রতিবেদন আমলে নিয়ে এ নির্দেশ দেন আদালত। খাদ্যে ভেজাল মেশানোকে দুর্নীতি উল্লেখ করে আদালত বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআই ব্যর্থ। সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির এক গবেষণায় উঠে এসেছে, গাভীর তরল দুধ এবং প্রক্রিয়াজাতকরণ দুধে মাত্রাতিরিক্ত সীসা, কীটনাশক এবং অণুজীব রয়েছে, যা মানব স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতিকারক। দেশের বিভিন্ন স্থান থেকে গাভীর দুধের 96টি নমুনা সংগ্রহ করে এই গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়। দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা সুষম খাদ্য দুধ নিয়ে এনএফএসএল এর এই রিপোর্ট গণমাধ্যমে আসার পর বিস্ময় প্রকাশ করেন উচ্চ আদালত। আদালত বলেন, সরকারি রিপোর্টে এমন ভয়াবহ তথ্যের পরও নিরাপদ খাদ্য নিশ্চিতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। খাদ্যে ভেজাল দেওয়াকে দুর্নীতির সঙ্গেও তুলনা করেন উচ্চ আদালত। কোর্ট অ্যাকচুয়ালি উদ্বেগ করেছে যে সবকিছুই তো মানুষের স্বাস্থ্যের উপর নির্ভর করে, আর বিশেষ করে দুধ বাচ্চারা খায়, বয়স্ক মানুষরা খায়, সবাই খায়। সেটাই যদি এত ভেজাল হয় এবং এত মানুষকে সাইলেন্টলি কিলিং করার জন্য হয়, তাহলে কর্তৃপক্ষের কি ফাংশন? আদালত নির্দেশ দেন, ঢাকা সহ কয়েকটি জেলায় দুধ, দই এবং গোখাদ্য পরীক্ষা করে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের। দুধে ভেজাল দেওয়ার সঙ্গে জড়িতদের কেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে না, তাও জানতে চান আদালত। নিরাপদ খাদ্য আইনের যে কর্তৃপক্ষের যে চেয়ারম্যান এবং খাদ্য সচিব, স্বাস্থ্য সচিব, মৎস্য সচিব এবং আইন সচিব সবাইকে কারণ দর্শানোর জন্য বলেছে এবং 15 দিনের মধ্যে এটার রিপোর্ট জমা দিতে বলছে এবং 4 সপ্তাহের একটা রুল দিছে। এটার বিরুদ্ধে কেন সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না? এর আগে গত বছর বাজারে পাস্তুরিত দুধের 75%ই স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বলে রিপোর্ট দিয়েছিল আইসিডিডিআরবি। তা নিয়েও উচ্চ আদালত রুল জারি করেছিলেন, কিন্তু এখনও রুল নিষ্পত্তি হয়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শুধু সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই কোচিং করাতে পারবেন না, এর বাইরে কোচিং করানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। কোচিং বাণিজ্য বন্ধের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় উচ্চ আদালত আজ একথা বলেন। এদিকে শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের দিকে নজর না দিলে নতুন কৌশলে এ বাণিজ্য আবারও শুরু হবে। আফজাল হোসেনের আরও একটি রিপোর্ট। কোচিং বাণিজ্য বন্ধে 2012 সালে নীতিমালা করে সরকার। এই নীতিমালার আলোকে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্যের পথ বন্ধ হয়। গত 7 ফেব্রুয়ারি সরকারের নীতিমালা বৈধ ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত। এ রায়ের পর বিভ্রান্তি সৃষ্টি হয় শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বাণিজ্যিকভাবে চলা কোচিং বৈধ কিনা। সোমবার উচ্চ আদালত বলেন, সরকারের নীতিমালার বাইরে হওয়ায় এ ধরনের কোচিং চালাতে কোনো বাধা নেই। নীতিমালাতে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা আছে, যেমন হলো স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান এবং কোচিং বাণিজ্যের যেটা ডেফিনিশন, ওইটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শুধু অ্যাপ্লিকেবল। এর বাইরে যারা আছে, যেমন মনে করেন যারা ফ্রিল্যান্সার, ওদের জন্য কোনো নাই, এটা অবৈধ না, ওরা কাজ করতে পারবে। শিক্ষাবিদদের আশঙ্কা, স্কুল কলেজে শিক্ষার গুণগত মান উন্নয়ন করা না গেলে উচ্চ মূল্যে বাসা বাড়িতে গিয়ে শুরু হবে শিক্ষা বাণিজ্য। আমরা যদি কোচিংকে বারণ করি, তাহলে যোগ্য মানুষ বাসায় বাসায় যেয়ে পড়াবে।
আমরা সেগুলো ধরতে পারবো না, কিংবা এর পেছনে যে পরিমাণ বিনিয়োগ আমাদের করতে হবে সেটা করতে পারবো না। আমার মনে হয় যে একটি সমস্যা সমাধানের জন্য আমাদের জাতীয় জীবনের, সামাজিক জীবনের নানা ক্ষেত্রে নানা সমস্যা হোক, সেটা আমরা চাই না। যদিও কোচিং বাণিজ্য বন্ধে সরকারি নীতিমালাতেও কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের টাকার বিনিময়ে 10 জন শিক্ষার্থী পড়ানোর সুযোগ দেওয়া হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবছর পবিত্র হজ পালনের জন্য সরকার 2টি প্যাকেজ ঘোষণা করেছে। প্রথম প্যাকেজ অনুসারে খরচ পড়বে 4,18,500 টাকা এবং দ্বিতীয় প্যাকেজ অনুসারে তা হবে 3,44,000 টাকা। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ 2019-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়। এছাড়া জাতীয় হজ ও উমরাহ নীতি 2019-এর খসড়ায়ও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবার প্রতিটি হজ এজেন্সি 150 জন থেকে সর্বোচ্চ 300 জনকে হজে পাঠাতে পারবে। সৌদি সরকারের বেঁধে দেওয়া কোটা অনুসারে চলতি বছর আসন্ন হজ মৌসুমে 1,27,198 জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় 1,20,000 এবং বাকি 7,198 জন সরকারি ব্যবস্থাপনায় হজ করবেন। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় হজ ও উমরা নীতি 2019 এবং হজ প্যাকেজ 2019-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পাদিত হজ চুক্তি অনুসারে এবারের হজ প্যাকেজ নির্ধারণ করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, জাতীয় হজ ও উমরা নীতির খসড়ায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নিবন্ধিত হজযাত্রীর নামের তালিকা হতে তার সম্মতি ব্যতীত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে না। সৌদি আরবে বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ এবং ক্যাটারিং প্রযোজ্য ক্ষেত্রে বাবদ অর্থ অনলাইনে পেমেন্ট করতে হবে। বিমান ভাড়ার এই বাবদ জমাকৃত অর্থ সরাসরি অ্যালায়েন্স বরাবর পে অর্ডার ব্যতীত অন্যভাবে প্রদান করা যাবে না। এবছর হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজ ঘোষণার কথা জানিয়ে তিনি বলেন, প্রতি হজযাত্রীর জন্য প্রথম প্যাকেজ অনুসারে 4,18,500 টাকা এবং দ্বিতীয় প্যাকেজ অনুসারে তা পড়বে 3,44,000 টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় খরচ কমপক্ষে 3,44,000 টাকার বেশি নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় 7,198 এবং বেসরকারি ব্যবস্থাপনায় এবারে 1,20,000 মিলে 1,27,198। আর প্রত্যেক হজ এজেন্সি কমপক্ষে 150 আর সর্বোচ্চ 300। 2018-তে ছিল 3,97,929 টাকা, আর সেটা বেড়ে এবছরে হলো 4,18,500 টাকা সব মিলে প্যাকেজ 2। 3,31,359 টাকা ছিল, সেটা এবারে হলো 3,44,000। এবছর হজ করতে প্রতিজনকে বিমান ভাড়া বাবদ 1,28,000 টাকা নির্ধারণের কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরও থাকছে। কক্সবাজারের পাহাড়ি এলাকা থেকে নারী, শিশু সহ 22 রোহিঙ্গা উদ্ধার। পরিকল্পনা ছিল সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাড়ি জমানোর, বলছে বিজিবি। বুড়িগঙ্গা দখল মুক্ত করতে কাল থেকে শুরু হচ্ছে 3য় দফার উচ্ছেদ অভিযান। সীমানা পিলারের মধ্যে থাকা স্থাপনা এরই মধ্যে নিজেরাই সরিয়ে নিতে শুরু করেছেন স্থানীয়রা। তবে উচ্ছেদকৃত স্থাপনার মালিকদের অভিযোগ, সীমানা পিলারের বাইরে গিয়েও অনেক ভবন ভেঙে ফেলা হচ্ছে। এ বিষয়ে বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ড বলছে, দখলদাররা নিজেরাই সীমানা পিলার সামনের দিকে সরিয়ে নিয়েছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। বিশাল আকৃতির ড্রিল মেশিন দিয়ে ভাঙা হচ্ছে ভবন, তাও আবার নিজেদেরই। একটু অবাক মনে হলেও রাজধানীর সদরঘাট, গাবতলী, বেড়িবাঁধ সড়কের ইসলামবাগ, কেল্লার মোড় ও লোহারপুল এলাকায় গেলে এখন দেখা মিলবে এমন দৃশ্যেরই। মালিকরা বলছেন, উচ্ছেদ অভিযান চলমান থাকায় বড় ধরনের লোকসানের হাত থেকে বাঁচতে সীমানা পিলারের মধ্যে থাকা স্থাপনা তারা নিজ উদ্যোগেই সরিয়ে নিচ্ছেন। দাগ দিয়ে গেছে, তাই আমরা নিজেরাই ভাঙতেছি। এখন সরকারের বুলডোজার চালালে তো আমার পুরো বিল্ডিংই হিলে যাবে। বলছে যে আপনারা সীমানা পর পিলার ঘেরা দিয়ে দেন, আমাদের কোনো অভিযোগ আমরা নিজেরটা আমরা ভাঙ্গা দিব। এখন আমরা এটা ভাঙ্গা দিচ্ছি। তবে সীমানা পিলার নিয়ে নানা অভিযোগ রয়েছে উচ্ছেদ করা স্থাপনার মালিকদের। স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে জরিপ করে বসানো সীমানা পিলারের বাইরে গিয়ে ভবন নির্মাণ করার পরও তা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ। তবে অভিযোগ অস্বীকার করে বিআইডব্লিউটিএ বলছে, নদীর জায়গা দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ড সহ সব সেবা সংস্থার সমন্বয়ে করা
পুনর্জরিপের মধ্যে যে সকল স্থাপনা আসবে তা সবই উচ্ছেদ করতে তারা তাদের অভিযান অব্যাহত রাখবেন। পিলারটা আমার বিল্ডিং এর বাইরে, পিলারের পরে হলো আমার বিল্ডিং, তারপরে আমার বিল্ডিং ভেঙে দিচ্ছে। 10টা মিনিট আমার সময় দেয় নাই, পিলারটা ভেঙে দিচ্ছে। 1 বছর পর্যন্ত বিভিন্নভাবে মাপ যোগ কইরা আমাদের সীমানা পিলার দিছে। সীমানা পিলার কমপ্লিট করার পরে পিলার রাইখাও 2-1 হাত পরে যায় আমরা আমাদের স্থাপনা করছি। যৌথ জরিপের মাধ্যমে একটি সীমানা পিলার স্থাপন করা হয়েছিল, সেই স্থাপিত সীমানা পিলারগুলো ট্যাম্পারিং করা হয়েছে অনেক জায়গায়, এবং যারা এই অভিযোগটা করছে তারা নিজেরাও জানে। তো সেই পিলারগুলো তারা তুলে ফেলছে। সীমানা পিলার তুলে ফেললেও কিন্তু আমরা আমাদের পজিশন ঠিক করে তার মধ্যে অভ্যন্তরে যদি কোনো অবৈধ স্থাপনা পাই সেগুলো কিন্তু আপনার উচ্ছেদের আওতায় আসবে। পানি উন্নয়ন বোর্ড বলছে বিতর্ক সৃষ্টি করতেই দখলদারদের এই অভিযোগ। এছাড়া নতুন করে জরিপ করে আবারও সীমানা পিলার বসানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি। ভবনের সামনে পিলার মানে কি আপনার বুঝতে হবে যে ভবনের ভেতরে ছিল পিলারটা। যারা আনঅথরাইজড এতদিন ছিল তারা যখনই দেখেছে আমাদের জায়গা উচ্ছেদ অভিযানের মধ্যে পড়ে যাচ্ছে, তারা রাতের অন্ধকারে ওই পিলারগুলো তারা এই ধরনের ম্যানিপুলেট করে তারা এরকম করেছে। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে প্রথম 2 দফার অভিযানে ইতিমধ্যেই উচ্ছেদ করা হয়েছে নদী পাড়ের প্রায় 1200 অবৈধ স্থাপনা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কর্ণফুলী টানেল প্রকল্পের 32% কাজ শেষ হয়েছে। 2022 সালের ডিসেম্বরের মধ্যে এটি চালু করা যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানী সেতু ভবনে কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের সার্বিক নিরাপত্তা নিয়ে সেতু কর্তৃপক্ষ ও নৌবাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা জানান তিনি। চলতি মাসের 24 তারিখ প্রধানমন্ত্রী কর্ণফুলী টানেলের খনন কাজের উদ্বোধন করবেন বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রাম শহরকে বাইপাস করে সরাসরি কক্সবাজারের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপন হবে। এতে চট্টগ্রাম শহরের যানজটও কমে আসবে। প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও এখনো শুরুই হয়নি মৌলভীবাজারের মনু নদীর খনন কাজ। বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরাহা করতে পারেনি স্থানীয় প্রশাসন। এতে আগামী বর্ষা মৌসুমে আবারও বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। জেলা প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো সদুত্তর মেলেনি। মৌলভীবাজার প্রতিনিধি শাহ অলিদুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। বন্যার হাত থেকে রক্ষা ও নৌযান চলাচলের উপযোগী করতে মৌলভীবাজারের মনু নদী খননের উদ্যোগ নেয় বিআইডব্লিউটিএ। এ লক্ষ্যে 2017 সালের 26শে নভেম্বর 27 কোটি টাকা ব্যয়ে বঙ্গ ড্রেজার লিমিটেড ও জামিল ইকবাল নামের 2টি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে বিআইডব্লিউটিএ। কিন্তু চুক্তিতে গেল বছরের ফেব্রুয়ারিতে কাজ শুরু করার কথা থাকলেও এখনও শুরু হয়নি খনন কাজ। এতে আসন্ন বর্ষা মৌসুমে আবারও বন্যার আশঙ্কার পাশাপাশি নৌযান চলাচলের অনিশ্চয়তায় পড়েছেন এলাকাবাসী। সরকার যে বাজেট দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান তার কোনো কাজই করছে না, 5 ভাগও কাজই করেনি। পুরো জিনিসটি লুটপাটের দিকে ধাবিত হচ্ছে। যদি এই মৌসুমের ভিতরে যদি খনন কার্য শুরু না করা হয় তাহলে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হবে মৌলভীবাজারবাসী। নাব্যতা ফিরিয়ে আনা না হয় তাহলে আমাদেরকে হয়তো এবারও বন্যার পানিতে ভাসতে হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে খনন কাজ শুরুর কথা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে তাদেরকে জানানো হলেও হদিস মিলছে না ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর। বিআইডব্লিউটিএ গত ফেব্রুয়ারি 2018 তারিখে আমাকে একটি পত্র প্রদান করেছিল যে খননের বিষয়ে সার্বিক সহযোগিতা করার জন্য, কিন্তু আজ পর্যন্ত তারা আর এই বিষয়ে আমার সাথে যোগাযোগ করেনি। প্রকল্প কাজ শুরুর অনিশ্চয়তার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হবে বলে জানান জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। আমরা বলেছি যে আপনারা একটা হালনাগাদ রিপোর্ট আমাদের কাছে যদি দেন আমরা সেটা মিনিস্ট্রিকে জানিয়ে দিব। এই বিষয়ে তারা হালনাগাদ রিপোর্ট এখনও আমাদেরকে দেয়নি, আমাদেরকে দিলে আমরা সেটা মন্ত্রণালয়কে জানিয়ে দিব। আগামী 23শে মে শেষ হবে মনু নদী খনন প্রকল্পের মেয়াদ। সময় সংবাদ, মৌলভীবাজার। খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগ ও যুবলীগের 5 নেতাকর্মীর গ্রামের বাড়ি গোপালগঞ্জে চলছে মাতম। মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি মহাসড়কে দুর্ঘটনা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। গোপালগঞ্জ থেকে এসএম আমির হামজার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রোববার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত গোপালগঞ্জ জেলা যুবলীগ ও ছাত্রলীগের 5 নেতাকর্মীকে হারিয়ে বাকরুদ্ধ স্বজন ও সহকর্মীরা। কোনো সান্ত্বনাতেই থামছে না তাদের কান্না। সোমবার সকালে লাশ গোপালগঞ্জের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন তারা।
পুলিশ জানায় রোববার রাতে খুলনা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। রাত 10:30টার দিকে রূপসা সেতু বাইপাস সড়কের হরিণটানা গেট এলাকায় পৌঁছলে এক মানসিক ভারসাম্যহীন পথচারী প্রাইভেট কারটির সামনে পড়েন। এ সময় তাকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের 5 যাত্রী নিহত হন। এই অকাল মৃত্যুতে গোপালগঞ্জবাসী আমরা গভীরভাবে শোকাহত। সাদিকের বাচ্চা বলছে বাবা আসবে কখন, এই কথা উত্তর কে দেবে? এদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। পাশাপাশি মহাসড়কে দুর্ঘটনা কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান তারা। সবই আমাকে কাছের, সবকটা বাবু বাচ্চাই আমাদের কাছের আর কি, আমাদের আত্মীয় স্বজনের। তো খুলনা থেকে আসার পথে অ্যাক্সিডেন্টটা করছে আর কি। আমাদের দেশের সড়ক নিরাপত্তার দাবিতে সরকার সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগ্রাম আন্দোলন করছে। গোপালগঞ্জের এই প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার মধ্যে আমাদের ছেলেরা গোপালগঞ্জের বাইরে যে অ্যাক্সিডেন্ট করলো, আমরা সমবেদনা জানাই। দুর্ঘটনায় নিহত প্রাইভেট কারের 5 যাত্রীর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার সবুজবাগ এলাকায়। সময় সংবাদ, গোপালগঞ্জ। এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 25 জন। পুলিশ জানায় দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান হঠাৎ করেই ব্রেক করলে পেছন থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা খায়। এতে প্রাইভেট কারের চালক সহ 3 যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে। এদিকে খুলনায় পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 15 জন। এছাড়া আলাদা সড়ক দুর্ঘটনায় লালমনিরহাটে 2 জন, রংপুরে 1 জন ও নওগাঁয় 1 জন নিহত হয়েছেন। কুমিল্লার 14 গ্রামে ইটভাটায় কয়লা বোঝাই ট্রাক চাপায় নিহত 13 শ্রমিকের পরিবারকে 14 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে ইটভাটা কর্তৃপক্ষ। বাংলা সময় আরও থাকছে। জনবল ও নিরাপত্তা সরঞ্জাম সংকটে ব্যাহত হচ্ছে গাজীপুরের সাফারি পার্কের রক্ষণাবেক্ষণ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস বনমন্ত্রীর। কক্সবাজারের টেকনাফে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে 22 রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। সকালে উত্তর লম্বরী এলাকার একটি পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। বিজিবি জানায়, সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফের উত্তর লম্বরী এলাকার একটি পাহাড়ে বেশ কয়েকজন রোহিঙ্গা অবস্থান করছে, এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় 1 জন পুরুষ, 10 জন নারী ও 11টি শিশুকে উদ্ধার করা হয়। এর আগে গত 2 দিনে মালয়েশিয়াগামী 97 জন রোহিঙ্গাকে উদ্ধার করে পুলিশ ও বিজিবি। উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন স্থানে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। সকালে নীলফামারীতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন সদর উপজেলা পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহিদ মাহমুদ। এ সময় অন্য দলের প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেন। হবিগঞ্জে জেলা রিটার্নিং কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেলের কাছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান সহ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। এ সময় ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া লালমনিরহাট ও নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। এদিকে রাঙ্গামাটির 10 উপজেলার মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে ফুল সংগ্রহ ও সরবরাহে ব্যস্ত সময় পার করছেন ফুলের গ্রাম হিসেবে পরিচিত সাভারের বিরুলিয়ার ফুল চাষিরা। সন্ধ্যার পর আরও জমজমাট হয়ে ওঠে সেখানকার স্থানীয় বাজারগুলো। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। দুয়ারে কড়া নাড়ছে পহেলা ফাল্গুন, এরপরই রয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। এই দুটি বিশেষ দিনকে ঘিরে সাভারে বিরুলিয়া ইউনিয়নের শতাধিক বাগান ভরে গেছে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস সহ হরেক রকম ফুলে। ফুল তোলায় এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা এবং ভালো দাম পেয়ে খুশি তারা। সামনে যদি বিক্রি আরো যদি ভালো হয়, কি দাম পাওয়া যায়, তাহলে আমরা একটু লাভবান হতে পারবো। ফুলের রেটও ভালো, 10 টাকা 12 টাকা যাইতেছে মার্কেটে। খুব সময় ব্যস্ততা পার করছি, আমাদের এই ফুলের রেট খুব ভালো। এক একটি জারবেরা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকায়। বাড়তি আকর্ষণ রয়েছে গোলাপেরও।
শতাধিক গোলাপ বিক্রি হচ্ছে 1000 থেকে 1500 টাকায় এবং এক একটি বাগানে প্রায় 3 থেকে 4 লাখ টাকা ফুল বিক্রি হবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। অন্যান্য সময় থেকে এখন লাভ বেশি হচ্ছে, ফুলটা বিক্রি হচ্ছে বেশি দামে, আমরা প্রত্যেকদিন অর্ডার পাচ্ছি ভালোই। এবার আমাদের আশা আছে 6-7 লাখ টাকার ফুল এই মৌসুমে আমরা বেচতে পারবো। এখান থেকে ফুলগুলো চলে যাচ্ছে ঢাকার শাহবাগ ও আগারগাঁয়ে যে ফুল মার্কেট রয়েছে সেখানে এবং ভালোবাসা দিবস যত ঘনিয়ে আসবে ফুল বিক্রি তত বাড়বে বলে প্রত্যাশা ফুল বাগানের মালিকদের। 5টা কালার আছে, রানী পিঙ্ক আছে, অরেঞ্জ আছে, সাদা আছে, মিষ্টি কালার আছে। এখন মার্কেট ভালো, ফুলের চাহিদা আছে ভালো বেশ। এবছর এই মৌসুম ঘিরে প্রায় 500 হেক্টর জমিতে গোলাপ, গ্ল্যাডিওলাস ও জারবারা ফুল চাষ করেছেন বাগান মালিকরা। সাভারের বিরুলিয়া থেকে হাজিরা শিউলি, সময় সংবাদ। বাংলাদেশের 15 কোটি ডলারের ফুলের রপ্তানি বাজার সম্প্রসারণে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। সকালে যশোরের গদখালির ফুল চাষ এলাকা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় ইউএসএইডের কর্মকর্তা জানান, বাংলাদেশে ফুলের উৎপাদন বাড়াতে চাষিদের বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও করছেন। পরম পরিচর্যায় ফোটে সৌন্দর্যের প্রতীক ফুল। এই ফুল বাণিজ্যিকভাবেও চাষ করা সম্ভব। যশোরে এই ধারণাটি শুরু হয় 1983 সালে। ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নে শুরু হলেও আস্তে আস্তে ফুল চাষ ছড়িয়ে পড়ে জেলাসহ সারা দেশে। শুধু তাই নয়, এ ফুল যাচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশেও। সোমবার সকালে 20 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে দেশের ফুলের রাজধানী যশোরের গদখালি গ্রামে যান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। তার সঙ্গে স্ত্রী মিশেলও ছিলেন। প্রতিনিধি দল নিয়ে ঘুরে দেখেন ফুলের চাষ। বাংলাদেশের সম্ভাবনাময় ফুলের বাজার $150 মিলিয়ন সম্প্রসারণে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করতে চায়। এই লক্ষ্যে গত কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে ইউএসএইড। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি কৃষিক্ষেত্রেও গুরুত্ব দিতে চায় যুক্তরাষ্ট্র। পরিদর্শন শেষে স্থানীয় চাষি ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রতিনিধি দলটি। এ সময় নিজেদের সমস্যা সমাধানের কথা তুলে ধরেন ফুল চাষিরা। যে ট্রেনিংগুলো যদি আমরা পাই তাহলে আমরা ফুল রপ্তানি করতে পারবো এবং আরো বেশি বেশি করে ফুল উৎপাদন করতে পারবো। ফুল সেক্টরে যে সমস্যাগুলো আছে, প্যাকেজিং গেটিং যে সমস্যা, কুলিং চেম্বারের যে সমস্যা, এগুলো উত্তরণের জন্য তারা যে এসে আমরা বলেছি এর একটা সমাধান হতে পারে। এদিকে ইউএসএইডের কর্মকর্তারা জানান, যশোরের চাষিদের আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি ফুল সংরক্ষণ সেন্টার নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশের প্রথম অত্যাধুনিক ফ্লাওয়ার সেন্টার, যেটা হবে একটা স্বয়ংসম্পূর্ণ সেন্টার, যেখানে চাষিদের প্রতিদিনের ফুল ওখানে যাবে, ওখানে গ্রেডিং সর্টিং হবে, প্যাকেজিং হবে, তারপরে ট্রেডাররা এখানে আসবেন, নিলাম হবে, এখান থেকে কিনে নিয়ে যাওয়া হবে। যশোরের পানিসারা ইউনিয়নে 6000 কৃষক বাণিজ্যিকভাবে রজনীগন্ধা ও গোলাপ সহ 11 ধরনের ফুলের চাষ করছেন। সময় সংবাদ, যশোর। গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে 5000-এর বেশি বন্যপ্রাণীর রক্ষণাবেক্ষণে রয়েছে মাত্র 28 জন কর্মী। পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না থাকায় অহরহ দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে তাদের। এতে ব্যাহত হচ্ছে পার্কের প্রাণী রক্ষণাবেক্ষণের কাজ। সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস বনমন্ত্রীর। কেফাত শাকিলের রিপোর্ট, ছবি তুলেছেন মঞ্জুর রহমান। শুধু মানুষ নয়, পশু পাখিও ভালোবাসার কাঙাল। তাই তো ভালোবাসা পাওয়ার আশায় হিংস্র বাঘও কখনো অচেনা রূপে ধরা দেয় মানুষের কাছে। গড়ে ওঠে অন্যরকম সখ্যতা। তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, যেমন আমি তাদেরকে ভালোবাসা দিই, বোধহয় তারা আমাকে ভালোবাসা দেয়। তবুও হিংস্রতা বন্য প্রাণীদের সহজাত স্বভাব হওয়ায় কিছুটা ঝুঁকি থেকেই যায়। সে মুহূর্তের জন্য প্রয়োজন হয় বাড়তি নিরাপত্তা প্রস্তুতি। কিন্তু গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বন্য প্রাণীদের রক্ষণাবেক্ষণে কর্মীদের নেই প্রস্তুতি। হিংস্র প্রাণী নিয়ে কাজ করতে গেলে বিভিন্ন ঝুঁকির সম্মুখীন, যেমন আমার প্রায় আঘাত লেগেছে। ঝুঁকির ভিতরে কাজ করতে হয়, আমাদের ঝুঁকি বাতা নেই। পার্কে 58 জন কর্মী থাকলেও অধিকাংশই ব্যস্ত রাজস্ব সংগ্রহ ও উন্নয়ন কাজে। 5000-এর বেশি বন্যপ্রাণীর রক্ষণাবেক্ষণে কাজ করেন মাত্র 28 জন। বোবা প্রাণীগুলোকে রক্ষার্থে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। 9 বছর যাবত এইভাবে খাইতে যাইতেছি, টাইম টেবিল কোনো কিছুই নেই। সমস্যাগুলো দূর হলে সাফারি পার্ক থেকে রাজস্ব আয় কয়েক গুণ বাড়বে বলে মনে করেন এই কর্মকর্তা।
যে পরিমাণ আমাদের বন্যপ্রাণী এবং বেষ্টনী রয়েছে সেই তুলনায় আমাদের এখানে স্টাফদের সংখ্যা, কর্মচারীর সংখ্যা খুবই অপ্রতুল এবং এখানে সুন্দরভাবে মেনটেন্যান্স করতে গেলে আরও অনেক কমপক্ষে 2 থেকে 300 স্টাফের প্রয়োজন। সমস্যার সমাধান করে পার্কটিকে আরও সমৃদ্ধ করার কথা জানালেন বনমন্ত্রী। জনবলের কারণে পার্কের কোনো ক্ষতি যাতে না হয় এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা এই সাফারি পার্ককে আরও উন্নত করার বিভিন্ন পরিকল্পনা আমরা গ্রহণ করব। গেল বছর এই পার্কে বাঘ, জিরাফ সহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক প্রাণী জন্ম নিয়েছে। দর্শনার্থী টিকিট থেকে 10 কোটি টাকার বেশি রাজস্ব আয় জমা পড়েছে সরকারের কোষাগারে। প্রাণীর প্রতি ভালোবাসার টানে এখানকার কর্মীরা যে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন তার মূল্যায়ন কোনোভাবে করা সম্ভব নয়। তবে জনবল সমস্যা সমাধান সহ পার্কের সামগ্রিক সমস্যা সমাধান করা হবে এমনটাই প্রত্যাশা তাদের। কেফায়েত শাকিল, সময় সংবাদ, গাজীপুর। ঝালকাঠিতে চুরি হওয়া স্বর্ণালংকার সহ 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর ভাটারা নয়ানগর কাঁচা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সকালে পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, গত 30 জানুয়ারি শহরের কৃষ্ণকাঠি এলাকায় আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগমের বাসা থেকে 6 ভরি স্বর্ণালংকার ও নগদ 3,80,000 টাকা চুরি করে পালিয়ে যায় আসামিরা। এ ঘটনায় সদর থানায় বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেন সেলিনা। পরে আসামিদের মোবাইল নেটওয়ার্ক ট্র্যাকিং করে রাজধানীর ভাটারা নয়ানগর কাঁচা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আগামীকাল থেকে ভারত ও বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণে পুনরায় বসবে ফেনীর সীমান্ত হাটের বাজার। দুপুরে ছাগলনাইয়া উপজেলার সীমান্ত হাট দরবার হলে দুদেশের যৌথ সভায় এর সিদ্ধান্ত হয়। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তার উন্নেচা শিউলি। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সন্তোষ দাস। সভায় সীমান্ত হাটে একপক্ষীয় বাণিজ্য নীতির সমালোচনা করে 7 দফা দাবি তুলে ধরে বাংলাদেশ। আলোচনা শেষে সমস্যা সমাধানে আশ্বাস দেওয়া হয়। এ সময় ভারত ও বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারতের অসম বাণিজ্য নীতির প্রেক্ষিতে গত বছরের 27 ডিসেম্বর থেকে 7 দফা দাবিতে সীমান্ত হাট বর্জন করে বাংলাদেশি ব্যবসায়ীরা। চট্টগ্রামে জিমনেশিয়াম চত্বরে চলছে 20 দিন ব্যাপী বইমেলা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার কমল দে। চলে যাচ্ছি তার কাছে। কমল, এবারে বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু বিশাল আয়োজন নিয়ে বইমেলা শুরু হয়েছে। গতকালকে এই বইমেলার উদ্বোধন হয়েছে, আজকে দ্বিতীয় দিন। কেন বলছি বিশাল আকারে, আগে কিন্তু মহান 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে পৃথক পৃথক 3টি বইমেলার আয়োজন হতো, যেটি সীমিত পরিসর, যেখানে কিন্তু তেমন দর্শক বা যারা আয়োজক যারা ছিল তাদের তেমন আগ্রহ থাকতো না। কিন্তু এবারই প্রথম সব পক্ষকে এক ছাতার নিচে নিয়ে আসা হয়েছে চট্টগ্রামের জিমনেশিয়াম চত্বরে। এই জিমনেশিয়াম চত্বরে আগে হয়তো শুধুমাত্র স্থানীয় যেসব প্রকাশনা সংস্থা ছিল তারা কিন্তু এই বইমেলা অংশগ্রহণ করতো, কিন্তু এবার রাজধানী ঢাকা থেকে 50টি এবং চট্টগ্রামের স্থানীয় 50টি, মোট 61টি প্রকাশনা সংস্থা আজকে এবারের মেলায় অংশ নিচ্ছে। এবং গতকাল থেকে মেলা শুরু হচ্ছে এবং আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। যেখানে আগে হয়তো বলা হতো যে বইমেলাগুলিতে ঢাকার কোনো প্রকাশনা সংস্থা আসতো না, মানুষের তেমন আগ্রহ থাকতো না, কিন্তু এবার যেহেতু ঢাকার নামকরা প্রকাশনা সংস্থাগুলো এই মেলায় অংশ নিচ্ছে, সে কারণে কিন্তু এবার আগ্রহটা বেড়েছে। আমরা দেখেছি গতকালকে চেয়ে আজকে দ্বিতীয় দিন, আজকে কিন্তু ভিড় বাড়ছে এবং এই মেলা চলবে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। মূলত চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কিন্তু এই মেলাটি আসলে বিশাল পরিসরে আয়োজনের একটি ব্যবস্থা করে দিয়েছে। যেহেতু আগের মেলাগুলো পৃথক, একটি হতো ডিসি হিলে, আরেকটি হতো শহীদ মিনারের সামনে, আরেকটি হতো মুসলিম হল এলাকায়। তো 3টি মেলা 3ভাবে হচ্ছিল পৃথকভাবে, যেখানে কোনো সমন্বয় ছিল না। তো এরই প্রেক্ষিতে, দাবির প্রেক্ষিতে যেহেতু এবারই তারা একসাথে বসে এবং মেলার একসাথে আয়োজনটি করা হয়েছে এবং যেটি হচ্ছে জিমনেশিয়াম চত্বরে। শুধু এই মেলা নয়, এখানে যেমন 100-এর বেশি স্টল স্থান পেয়েছে, ঠিক তেমনি মেলার একটি অংশের মধ্যে কিন্তু প্রতিদিন বিকেলবেলা বা সন্ধ্যা নাগাদ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং আজকেও চলছে এবং মেলা শেষ না হওয়া পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। তো বলা চলে আজকে কিন্তু যে অন্যান্য বিগত বছরগুলো যে আমরা যে মেলার আয়োজনটি দেখেছিলাম, সেখানে কিন্তু এরকম কোনো দর্শক থাকতো না বা যারা বই কেনার মানুষ আগ্রহ থাকতো না, কিন্তু এখন যেহেতু বড় পরিসরে হচ্ছে এবং সব সংস্থাকে একসাথে নিয়ে আসা হচ্ছে, সেখানে কিন্তু মানুষের আগ্রহটা আমরা দেখছি বাড়ছে। যে আরেকটি বিষয়, যেহেতু রাজধানী ঢাকা যে নামকরা প্রকাশনা সংস্থাগুলো যারা বইমেলা অংশ নিচ্ছে, তাদের আক্ষেপ ছিল রাজধানী ঢাকা গিয়ে বইমেলায় উপস্থিত হওয়া বা অংশ নেওয়া বা সেখানে বই কেনা, সেটি যেহেতু তারা পারতো না, তাদের আক্ষেপ ছিল, সে আক্ষেপ গোছানোর জন্য কিন্তু এবারের এই মেলাটি। তো বলা হচ্ছে যদি এই মেলা যদি সফল হতে পারে বা দর্শক সংখ্যা যদি বেশি হয়, তাহলে হয়তো আগামী বছর থেকে মেলাটি 1 মাস ব্যাপী করার একটি চিন্তা ভাবনা রয়েছে আয়োজকদের। কিন্তু এখন তারা, আমরা যে কথা বলেছিলাম আয়োজকদের সাথে কিছুক্ষণের কথা হয়েছে, তারা বলছেন যে তারা প্রথম 2 দিনের দর্শক যে সমাগম হয়েছে, যারা বই ক্রেতা আছে তাদের ব্যাপারে তারা খুব আশাবাদী হচ্ছেন। হয়তো দিন যত করাবে
ততই হয়তো বা দর্শকের পরিমাণ বা বই কেনার পরিমাণটি তত বাড়বে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে কিন্তু বই প্রচুর বিক্রি হচ্ছে এবং যারা ক্রেতা রয়েছেন তারা যেমন বলছেন তারা আগে যেমন রাজধানীর ঢাকাতে বই কিনতে ঢাকায় যেতে হতো, কিন্তু এখন যেহেতু তারা বইগুলো এখানে পাচ্ছেন এবং তারা এখান থেকে বই কিনতে পারছে, তারা খুব আশাবাদী, তারা খুব খুশি হচ্ছেন এবং বলছেন তারা এই মেলার কিন্তু সফলতা কামনা করছে। যদি বলে যে এই মেলা যদি এবার সফল হতে পারে তাহলে হয়তো বা আগামীতে আরও পরিসরটি বাড়ানো হবে এবং সময়টি বাড়ানো হবে এবং যাদের আক্ষেপ ছিল যারা ঢাকা বইমেলা যেতে পারতো না বা বই কিনতে পারতো না পছন্দনীয় বই, সেই বইগুলি তারা এবার এখানে পাচ্ছে, সেই জন্য তারা এখানে আশাবাদী হয়ে উঠছে। তো আমরা কথা বলেছিলাম এখানকার যারা প্রকাশক রয়েছে তারা এটাকে কিন্তু স্বাগতম জানিয়েছে, যারা ঢাকার প্রকাশনা সংস্থা রয়েছে নাম করা, যারা বাংলাদেশে যারা প্রথম শ্রেণীর প্রকাশনা সংস্থা রয়েছে সেই প্রকাশনা সংস্থাগুলো যেহেতু এখানে অংশ নিচ্ছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগ্রহ মানুষের পাচ্ছে। তো আজকে কিন্তু মেলার দ্বিতীয় দিনে কিন্তু আমরা দেখতেছি যে বিকেল 3টে শুরু হয়েছে, এখন 3 ঘন্টা অতিবাহিত হচ্ছে, কিন্তু দর্শক সমাগম খুবই প্রচুর এবং পুরো এলাকা জুড়ে কিন্তু দর্শক এবং বই ক্রেতা রয়েছে, বিক্রেতারাও আশাবাদী দিন যত গড়াবে ততই মেলা আরও জমজমাট হয়ে উঠবে। তো হাফসা এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে যে গতকাল থেকে শুরু হয়েছে জিমনেশিয়াম চত্বর বিশাল আকারের বইমেলা, যেখানে ঢাকা এবং রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের 50টি করে 100টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে, তার সর্বশেষ। চট্টগ্রামে চলছে 20 দিনব্যাপী বইমেলা, সে খবর জানাতে যোগ দিয়েছিলেন রিপোর্টার কমল দে। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।